বিডিআরের এই হত্যাকাণ্ডটি এতই মর্মান্তিক যে সম্পর্কে আমাদের বলতেও আমরা শিহরিত হয়ে উঠি। 57 জন সামরিক কর্মকর্তা, যারা বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে চৌকস কর্মকর্তা ছিলেন, এবং 11 জন বেসামরিক নাগরিককেও হত্যা করা হয়েছে এই কার্নেজে। এই বিদ্রোহের আড়ালে বিডিআরের এই বিদ্রোহের তৎকালীন মহাপরিচালক জেনারেল শাকিল আহমেদ সহ এই মেধাবী কর্মকর্তা বৃন্দ এবং 17 জন বেসামরিক লোককে নৃশংসভাবে হত্যা করা হয়। পিলখানার অভ্যন্তর থেকে 38 জন সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। নির্মোহ এবং উন্মুক্ত তদন্ত হলে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে। সরকার গঠনের শুরুতেই দেশপ্রেমিক এর প্রধান কারণ কি ছিল? আমাদের ধারণা যে দেশপ্রেমিক সেনাবাহিনীর মেরুদণ্ড ও নৈতিক বল ভেঙে দেবার জন্য এবং জাতীয় নিরাপত্তা এবং সার্বভৌমত্বকে মারাত্মক ঝুঁকিতে ফেলে বাংলাদেশকে একটি ব্যর্থ, অকার্যকর, নতজানু রাষ্ট্রে পরিণত করার জন্যই এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এতে জড়িত ছিল বিদেশি ষড়যন্ত্রের অংশ হিসাবে বেশ কিছু ব্যক্তি সুপরিকল্পিতভাবে ফ্যাসিস্ট হাসিনার মদদে এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে জনমনে বিশ্বাস রয়েছে। এই হত্যাকাণ্ডে তৎকালীন সরকার শেখ হাসিনা ছাড়াও সেনাপ্রধান মইনুল আহমেদ, শেখ ফজলে নূর তাপস, নূর আলম চৌধুরী লিটন, শেখ সেলিম, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, হাসানুল্লাহ ইনু, সাহারা খাতুন সহ আরও অনেক আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ আত্মীয়বর্গ জড়িত ছিলেন বলে জনমনের ধারণা রয়েছে। আমাদের মহান মুক্তিযুদ্ধেও এতজন অফিসার একসাথে নিহত হওয়ার কোনো নজির নাই। এবং এই হত্যাকাণ্ড যখন শুরু হয়, বিডিআর প্রধান জেনারেল শাকিল, সেনাবাহিনী প্রধান এবং অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরকে টেলিফোনে সাহায্য পাঠাবার জন্য অনুরোধ করেছিলেন। তারা কেউই কর্ণপাত করেননি, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এই বিদ্রোহ অতি সহজেই দমন করা যেত। সামরিক বাহিনীর নিয়ম হল যে কোনো অফিসার বা সামরিক বাহিনীর কোনো সদস্য যদি শোনে অমুক স্থানে একটি বিদ্রোহ সংগঠিত হয়েছে, তখন এই অফিসারের অবশ্য কর্তব্য সেই বিদ্রোহ দমন করার জন্য ব্যবস্থা গ্রহণ করা, এবং যদি এই বিদ্রোহ দমন করার জন্য সেই অফিসার বা সদস্য কোনো কার্যকর পদক্ষেপ না নেন, তাহলে তাকেও এই বিদ্রোহের অ্যাকমপ্লিস হিসাবে ধারণা করে নেওয়া হবে এবং সেও ইকুয়ালি পানিশেবল একটা অফেন্স করেছে বলে আমরা ধরে নিয়ে থাকি। সবচেয়ে বিস্ময়ের সাথে আমরা লক্ষ্য করলাম যে সেনাবাহিনী হত্যাকাণ্ড ঘটার পর সেনাবাহিনীর সদস্য সাজোয়া জাহান সহ অতি অল্প সময়ের মধ্যেই বিডিআরের ওয়ালের বাইরে অবস্থান নেওয়ার পর যখন তারা এই বিদ্রোহ দমন করার জন্য মিলিটারি অ্যাকশনে যাবে, এ সময় সেনাবাহিনী প্রধান মইনুল আহমেদ এবং ব্রিগেড কমান্ডার 46 ব্রিগেড তারা কোনো ধরনের অপারেশন চালাতে এই বাহিনীকে নিষেধ করেন। এই হত্যাকাণ্ডের পর প্রধানমন্ত্রীর কর্মকাণ্ড অত্যন্ত রহস্যজনক। সেনাবাহিনী যাতে কোনো ধরনের অ্যাকশনে না যায়, তিনি সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান তাদেরকে যমুনাতে তার অফিসের কাছে একটি কক্ষে বসিয়ে রেখেছেন। কোনো কাজ নেই, তাদের সাথে আলাপ আলোচনাও নাই। যে ক্রুশিয়াল টাইমে অপারেশন করলে প্রাণসমূহ রক্ষা করা যেত, এইভাবে তিনি উদ্দেশ্যমূলকভাবে এটিকে নষ্ট করেন। এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারা প্রথম দিকে কিছুটা আতঙ্কিত ছিল সেনা অভিযানের ভয়ে, কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তাদেরকে যমুনাতে ডাকেন, ডেকে শেরাটন থেকে খাবার দিয়ে আপ্যায়ন করেন এবং সাথে সাথে অতি অল্প সময়ের মধ্যে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন, এবং পৃথিবীর ইতিহাসে যেটি নাই, ডিএডি তৌহিদ যিনি একজন জেসিও, তাকে একবারে মেজর জেনারেল পদোন্নতি দিয়ে তাকে বিডিআর বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ দেন। অবিশ্বাস্য কর্মকাণ্ড। একজন সুবেদারকে মুহূর্তের মধ্যে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে
একটা বাহিনী প্রদান করে দেওয়া হলো এবং তাদের সাথে যে আচার আচরণ করা হয়েছে এতে বোঝাই যায় যে এই হত্যাকাণ্ডটি একটি সুপরিকল্পিত সরকারি দল শেখ হাসিনা এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগসাজশেই এটি সম্পন্ন হয়েছিল। 22শে ফেব্রুয়ারি তারিখে আওয়ামী লীগ নেতা ওয়ার্ড কাউন্সিলর তোরাব আলীর বাসায় এই সেনা বিডিআর কর্মকর্তাদের বিডিআর সৈনিকদের সাথে আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের একটি বৈঠক হয়। সেই বৈঠকেই আমরা জানতে পেরেছি পরবর্তীকালে যে এখানে এই বিদ্রোহটি কিভাবে সংগঠিত হবে, কিভাবে হত্যাকাণ্ড চালানো হবে, কিভাবে লাশ গুম করা হবে, সকল পরিকল্পনা এই মিটিংয়ে আওয়ামী লীগের এই সভায় স্থির করা হয়।